তুর্য আজ গানের অডিশন দিতে গেল। প্রতি বছরই কলকাতার শিশু সঙ্গীত শিল্পীদের নিয়ে একটা গানের প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সব ব্যবস্থা করে দিলেন সুমন রায়। অনেকদিন ধরেই সেই প্রতিযোগিতাকে ঘিরে তুর্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু আজ সে অডিশন থেকে বাদ পড়ল। এরপর থেকে সে মলিন মুখে বসে আছে। তার 5 বন্ধুর সান্ত্বনা, সায়ন্তনীর দেয়া আশা, অরুণিকার মিষ্টি কথা, শতাব্দীর দেয়া উৎসাহ কোনো কিছুই তাকে স্বাভাবিক করতে পারছে না। টানা 1 সপ্তাহ সে চুপচাপ বসেছিল। 1 সপ্তাহ পর তুর্য বলল, আমার গান ভালো হোক বা না হোক, আমি গান গাওয়া ছাড়ব না। কেউ শুনুক বা না শুনুক, আমি জোর করে তাদের শোনাবো। তারা বাধ্য হয়ে আমার গান শুনবে। তাহমিদ অবাক কণ্ঠে বলল, জোর করে কিভাবে শোনাবি? তুর্য ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 15 মিনিট পর সে ফোনটা তাহমিদের দিকে এগিয়ে দিল। তাহমিদ ফোন হাতে নিয়ে দেখল তুর্য একটা ইউটিউব চ্যানেল খুলেছে। সে বাকিদের দিকে তুর্যের মোবাইল ফোনটা এগিয়ে দিল। আহনাফ বলল, তাহলে তুই ইউটিউবে ভিডিও ছাড়বি? তুর্য বলল, হ্যাঁ। তুর্য ছাড়বে না। এই গানগুলো রিকি ছাড়বে। আজ থেকে আমার 2টো পরিচয় থাকবে। আমি তোদের কাছে তুর্য, যার পড়াশোনা ভালো লাগে না, তবু সে এখন থেকে পড়বে আর পাশাপাশি ছোট ছোট দলে গান গাইবে। আর আমার দ্বিতীয় পরিচয় হবে রিকি দ্য রকস্টার, যে গান গাইবে কোনো বাধা ছাড়া, কিন্তু কেউ তাকে দেখবে না। মানে, তুই নিজেকে প্রকাশ না করে গান ছাড়বি? এটাই হবে আমার গানের জীবনের শুরু। রিকির জন্ম আজ থেকে শুরু হলো। প্রথম গানটা আমি কালই ছাড়ব। আহনাফ বলল, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমিই সাজাবো। এদিকে অরুণিকার 6 বছর পূর্ণ হয়েছে কয়েক মাস হলো। সুরাইয়া ঘরে এসে 6 জনকে উদ্দেশ্য করে বললেন, বাবুনের তো 6 বছর হয়ে গেল। বলছি কি, ওর কানে ছেদন করিয়ে দিলে ভালো হতো। আরাফ ভীত কণ্ঠে বলল, ও ব্যথা পাবে না? আহনাফ বলল, এসবের কোনো দরকার নেই। সুরাইয়া বললেন, আরে বাবা, বড় হলে আরও ব্যথা লাগবে, আর মেয়েদের কানে দুল পড়তে হয়। এটা তো মেয়েদের শখ। দেখবে কিছুদিন পর ও নিজেই পড়তে চাইবে, তখন কি করবে? তাহমিদ বলল, চাচি ঠিকই বলছে, ওকে কানের দুল পড়লে দারুণ লাগবে। মাঝে মাঝে শতাব্দীর কানের দুলগুলো কানের কাছে ধরে রাখে, তখনই দেখতে খুব মায়াবী লাগে। আহনাফ রাজি হলেও আরাফ কোনোভাবে অরুণিকার কর্ণ ছেদন করতে চাইছিল না। শেষমেশ বাকিদের জন্য সে আর নিষেধও করল না। এদিকে পার্লারে গিয়ে আরাফ অরুণিকাকে কোলে নিয়ে বসে আছে। একটা মেয়ে এসে অরুণিকার 2 কানের যেই পাশে ছেদন করবে সেই 2 পাশ চিহ্নিত করে রাখল। অরুণিকার পাশেই আরেকজন কর্ণ ছেদন করতে এসেছে। যে মেয়েটি অরুণিকার চেয়ে বড় জোর 2-3 বছরের বড় হবে। মেয়েটি ভয়ে কাঁপছিল। মেয়েটিকে দেখেই অরুণিকা আরাফকে জড়িয়ে ধরে বলল, আরাফ, আমার ভয় করছে, আমাকে ওরা ব্যথা দেবে। আরাফ অরুণিকার সামনে আসা চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিয়ে বলল, অরু, তোমার কিছু হবে না, আমি আছি তো। আহনাফ পাশেই বসা ছিল। সে অরুণিকার হাত ধরে বলল, একদমই ব্যথা লাগবে না, দেখি, চোখ বন্ধ করো। অরুণিকা মাথা নেড়ে বলল, না, করব না। পার্লারের মেয়েটি হেসে অরুণিকার এক কানে দুল পরিয়ে দিল। ব্যাস, অরুণিকার কান্না শুরু। সে ব্যথায় কান ধরে বসে আছে। পার্লারের মেয়েটি বলল, এত ব্যথাও করে না, ও একটু বেশিই কাঁদছে। আরাফ বলল, এমনি এমনি কেন কাঁদবে? নিশ্চয়ই বেশি ব্যথা করছে। আরাফ দ্বিতীয় কানটি ছেদন করতে দিচ্ছিল না। এবার আহনাফ অরুণিকাকে কোলে নিয়ে বসল। মেয়েটিও তার কাজ করে ফেলল। এদিকে অরুণিকা রাগে ফুঁসতে লাগলো। সে দাঁত দিয়ে আহনাফের হাত কামড়ে ধরেছে। আহনাফও চুপচাপ ধৈর্য ধরেছিল। কর্ণছেদনের পর অরুণিকা ক্ষোভ নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। পুরো রাস্তা সে আরাফের কোলে বসেছিল। আহনাফ কিছু বললেই কানে হাত দিয়ে রাখত, বা আরাফের কান ঢেকে রাখত, যাতে আহনাফের কোনো কথা আরাফের কানে না যায়। অরুণিকার এমন ব্যবহারে আহনাফ প্রচণ্ড বিরক্ত। আরাফও তো প্রথম দুল পরানোর সময় ওকে কোলে নিয়েছিল, তাহলে রাগ সব ওর উপর কেন হবে? আহনাফ অরুণিকার হাত ধরতে যাবে, তখনই অরুণিকা হাত সরিয়ে দিয়ে আরাফকে বলল, আমি দুষ্টু ছেলেদের সাথে কথা বলি না। আহনাফ তার হাত দেখিয়ে বলল, আর একটা বদমাশ মেয়ে যে আমার হাত কামড়ে দিয়েছে, ওর সাথে কি কথা বলা উচিত? অরুণিকা মুখ ফুলিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ বলল, আরাফ, রিকশা থামানো উচিত, চল ওকে রেখে আমরা চলে যাই। মেয়েটা দিন দিন বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। অরুণিকা কথাটা শুনে আরাফকে জাপটে জড়িয়ে ধরল। এরপর আহনাফের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল,
আমি তোমার সাথে কখনো কথা বলবো না। আহনাফ বলল, আচ্ছা সরি। এক কানে দুল পড়লে কি ভালো লাগবে বলো? তোমার সুতু আপু কি এক কানে দুল পরে? এখন তুমি কানে দুল পরবে। তোমার জন্য নতুন নতুন দুল কিনে আনবো। ভালো হবে না? সত্যি? আমার জন্য দুল কিনে আনবে? হ্যাঁ, সত্যি। অনেকগুলো? একদম এক বক্স। অরুণিকা আবার মুখ ঘুরিয়ে বলল, তুমি আনবে না, আরাফ আনবে। আরাফ হেসে বলল, আচ্ছা, আমি আনবো। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, দিন শেষে আমিই খারাপ। যেমন দাদা তেমন নাতনি। দাদাও এমন করতো, যে যাই করুক সব দোষ আমার উপরই দিত, কারণ দাদা তোকে বেশি ভালোবাসতো। আচ্ছা, তাহলে দাদার নাতনি কি আমাকে বেশি ভালোবাসে? আরাফ হাসল। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো। আরাফ আহনাফের কাঁধে হাত রেখে বলল, দাদা দাদি অরুকে খুব পছন্দ করত। তোর দাদির কথাগুলো মনে আছে? আহনাফ অন্যদিকে চোখ সরিয়ে বলল, আমি এসব মনে করতে চাই না। কিন্তু আমি জানি তোর মন থেকে কিছুই মুছে যায়নি। আমি তোকে চিনি। আমার চেয়ে তোকে কে ভালো চিনবে বল? তাহমিদ আজ স্কুলে যায়নি। কাল রাত সে অনেকগুলো সিঙ্গারা ও সামোসা বানিয়েছিল। ভাবছে সেগুলো আজ বিক্রি করতে পারলে অনেক টাকা হাতে আসবে। এমনিতেই আগামী সপ্তাহে অরুণিকাকে স্কুলে ভর্তি করাতে হবে। তারপর ওর স্কুলের ড্রেস, জুতো, নতুন বই সহ আরও অনেক কিছু কিনতে হবে। তাই এখন হাতে টাকা থাকা বেশি জরুরি। তাহমিদ একটা বড় হাঁড়ির ভেতর সব ভাজা সিঙ্গারা আর সামোসা রাখলো। এবার রিক্সা নিয়ে চলে এলো একটা স্কুলের সামনে। সেখানে দাঁড়িয়ে সে স্কুলের টিফিন ছুটিতে তার হাতে বানানো সিঙ্গারা আর সামোসা বিক্রি করতে লাগলো। হঠাৎ একটা মেয়ে এসে বলল, এই সামোসাওয়ালা, দাম কত সামোসার? মেয়েটির সম্বোধন তাহমিদের পছন্দ হলো না, যদিও সে অনেকবার ফেরিওয়ালা, দোকানদার, মিষ্টিওয়ালা এসব নামেই সম্বোধিত হয়েছিল। তাহমিদ তবুও ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, 8 টাকা। মেয়েটি খেপা কণ্ঠে বলল, একটা সামোসার দাম 8 টাকা? অসম্ভব, 3 টাকা দিয়ে দাও। তাহমিদ অবাক কণ্ঠে বলল, 3 টাকার সময় কি এখন আর আছে? এই একটা সামোসা বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে। 8 টাকা তো আমি বেশি চাইনি। মেয়েটি বাঁকা চোখে তাহমিদের দিকে তাকিয়ে বলল, আমার সাথে বাড়াবাড়ি করবি? তুই রাস্তার দোকানদার, আমাকে শেখাবি টাকা বেশি হয়েছে কিনা? মেয়েটি তাহমিদকে ধাক্কা দিতেই তাহমিদ মাটিতে পড়ে গেল। তাহমিদ মাটি থেকে উঠে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আমি তো আপনার সাথে বেয়াদবি করছি না, তাহলে আপনি আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? মেয়েটি বুকে হাত গুজে বলল, দিলাম ধাক্কা। কি করবি তুই? বল কি করবি? আমাকে মারবি? তোর মতো রাস্তার ছেলে আমার গায়ে হাত তোলার সাহস পাবে? একবার মেরেই দেখ, এমন মার খাওয়াবো বাবার নাম ভুলে যাবি। 8 টাকার জন্য এত নোংরা ব্যবহার না করলেই হতো। তাহমিদ একটা সামোসা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, আমার 3 টাকা লাগবে না, আপনি বরং টাকা ছাড়াই খেয়ে যান, আমার সমস্যা হবে না। আমার বাবা মা আমাকে 8 টাকার জন্য কারো গায়ে হাত তোলা শেখায়নি, তাই আমাকে আমার বাবার নাম ভুলাতে হবে না। আমি তাদের নাম সারা জীবন মাথায় রাখবো। মেয়েটি ক্ষুব্ধ হয়ে তাহমিদের গালে একটা চড় বসিয়ে দিল। তখনই শতাব্দী স্কুলের গেট দিয়ে বের হলো। বের হয়ে দেখলো তার ক্লাসমেট তুতুল তাহমিদকে চড় মেরেছে। এদিকে তাহমিদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুতুল তাহমিদকে বলল, তোর মতো ছেলে আমার জুতোর ধুলো পাওয়ার যোগ্যও নয়, আর তুই আমার উপর কথা বলিস? শতাব্দী তাহমিদের কাছে এসে তুতুলকে বলল, তুতুল, তুমি ওকে চড় মারলে কেন? কারণ ও একটা চোর। 3 টাকার সমোসা 8 টাকা দিয়ে বিক্রি করছে। শতাব্দী রাগী কণ্ঠে বলল, চোর ও না, চোর তুমি। আমি চোর? আমি কি চুরি করেছি? অন্যের পরিশ্রমে টাকা দিতে চাচ্ছ না, এটাকেই তো চুরি বলে। এদিকে কাল তো মেলা থেকে কয়েক হাজার টাকার কেনাকাটা করেছো, তাও আবার নতুন প্রেমিকের টাকায়। তো তোমার প্রেমিক কি তোমাকে 8 টাকাও হাতে দিয়ে যায়নি? নাকি তোমার বাবা মা তোমাকে 3 টাকা ধরিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে? তুতুল আর কিছু বলল না, সে হন হন করে চলে গেল। শতাব্দী এবার তাহমিদের দিকে তাকালো। তাহমিদের চোখে মুখে মলিনতা, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদের সেই অসহায় মুখটি দেখেই শতাব্দীর মায়া লাগলো। সে তাহমিদের হাড়িটা নিয়ে স্কুলের ভেতর চলে গেল। তাহমিদও তার পেছন পেছন গিয়ে বলল, কি করছো শতাব্দী? শতাব্দী তাহমিদের দিকে তাকিয়ে ইশারায় তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলল। এবার শতাব্দী কোথা থেকে একটা ছোট ঘন্টা নিয়ে এলো। এরপর স্কুলের গেটের সামনে
সেই ঘন্টা বাজিয়ে আওয়াজ করে বলতে লাগলো, খেতে চাও কি সিঙ্গারা, বাড়াতে চাও শক্তি, তাহলে এসো এসো মিষ্টিবাবুর ছোট্ট দোকানে, সাথে আছে সামোচা, মুখে দিলে যেন লেগে থাকবে তারই স্বাদ। মিষ্টিবাবুর হাতে জাদু, টক ঝাল মিষ্টি কোথাও নেই খাত। আসো আসো খেতে আসো। স্কুলের মেয়ে সামোচা বিক্রি করছে, এটাই যেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে দিয়েছে। তার ক্লাসের কয়েকজন শিক্ষক এসে সামোচা কিনে নিল। গেটের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিভাবকও কিনে নিলেন। শিক্ষার্থীরা তো ভিড় লাগিয়ে দিয়েছে। হাড়িতে আর একটাও অবশিষ্ট ছিল না, কিন্তু এখনো ভিড় কমেনি। এদিকে তাহমিদ শতাব্দীর দিকে শুধু তাকিয়ে আছে। শতাব্দী পুরো টাকা আর খালি হাড়ি তাহমিদকে দিয়ে বলল, মিষ্টিমশাই, সব কটা বিক্রি হয়ে গেছে। তাহমিদ মুচকি হেসে বলল, ধন্যবাদ শতাব্দী। ধন্যবাদ দিলে হবে না। কি চাও তুমি? আমি সময় চাই মিষ্টিমশাই। আমার জন্য কি তোমার কাছে সময় হবে? হ্যাঁ, কেন হবে না, অবশ্যই। শতাব্দী তাহমিদের হাত ধরে বলল, তাহলে চলো আমার সাথে। শতাব্দী তাহমিদকে নিয়ে একটা খালি উদ্যানে ঢুকলো। তার চারপাশে সবুজ ঘাস, উদ্যানের শেষে একটা পুকুর আর তার সাথে লাগানো একটা বটবৃক্ষ। শতাব্দী এক পাশে তার স্কুল ব্যাগ আর তাহমিদের হাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখলো। তারপর তাহমিদের হাত ধরে চলে গেল পুকুরের পাশে। বটবৃক্ষের মোটা শেকড়ের মধ্যে দুজন বসে পড়ল আর স্থির দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে রইল। তাহমিদ হঠাৎ বলল, আমাদের ভবিষ্যৎ কোথায় আমরা নিজেরাও জানি না, কিন্তু অরুণিকার জন্য আমি সব সহ্য করতে প্রস্তুত। শতাব্দী তাহমিদের দিকে তাকিয়ে বলল, অরুণিকাকে খুব ভালোবাসা তাই না? হ্যাঁ, আমার কোনো বোন ছিল না, ও আমার আপন বোন না। আমি চাইলেও ওকে বোন বলতে পারবো না। সম্পর্কের কিছু দেয়াল আছে, সেটা আজীবন থেকে যাবে, কিন্তু আমি কি অনুভব করি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি কি অনুভব করো আমায় বলবে? কাকে নিয়ে? অরুণিকাকে নিয়ে। বোনের মতোই ও আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আগেও একসাথে ছিলাম, দেশে একই এলাকায় আমাদের বাড়ি ছিল। বিকেলে ও ওর বয়সী বাচ্চাদের সাথে খেলতে বের হতো আর আমি ওকে দেখতাম। মাঝে মাঝে চোখেও পড়তো না। আমি কখনোই ভাবিনি ও আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। একই সাথে থাকতে থাকতে ওর প্রতি মায়া জমে গেছে। দুজনই কিছুক্ষণ চুপ করে বসে রইল। হঠাৎ শতাব্দী বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। কাউকে বারবার দেখার ইচ্ছে, কারো সাথে কথা বলতে চাওয়া, বেশি সময় কাটাতে চাওয়া, এসবের কি কোনো নাম আছে? এসবের কারণ কি? তাহমিদ শতাব্দীর দিকে তাকালো, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার মধ্যে কি এসব চলছে নাকি? শতাব্দী হেসে বলল, অনেকটাই। তাহমিদ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কে সে? আছে কেউ, তুমি চিনবে না। তাহমিদ চুপ করে রইল। তার ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শতাব্দী আবার বলল, আরে আমার প্রশ্নের উত্তর দাও। তাহমিদ বলল, আমার তো এমন কখনো হয়নি, তাই আমি বুঝতে পারছি না। তবে কাউকে ভালো লাগলেই এমন অনুভূতি হয়। তাহলে কি আমি তাকে পছন্দ করি? তাহমিদ বলল, তোমার এসবের বয়স হয়নি। শতাব্দী তাহমিদকে হালকা ধাক্কা দিল। তাহমিদ ভ্রু কুঁচকে তাকালো। শতাব্দী শব্দ করে হাসলো। তাহমিদও মাথা নামিয়ে মুচকি হাসলো। শতাব্দী তার গালে হাত দিয়ে বলল, অনেক লেগেছে তাই না? তাহমিদ হাত সরিয়ে নিল। শতাব্দী বলল, তুমি কি জানো তোমার হাসি খুব সুন্দর। ছেলেরা এত সুন্দর করে হাসতে পারে? তাহমিদ এবার শব্দ করে হাসলো আর বলল, চলো বাসায় যাই। লজ্জা পাচ্ছ তাই না? এখন মেয়েদের মতো লম্বা চুল থাকলে কানের পেছনে গুজে দিয়ে বলতে, চলো বাসায় যাই। আমার লজ্জা করছে। তারপর লজ্জায় মুখ হাত দিয়ে ঢেকে দিতে। তাহমিদ উঠে দাঁড়ালো আর শতাব্দীকেও টেনে তুলল। এরপর বুকে হাত গুজে বলল, তোমার প্রশংসা শুনে আমি লজ্জা পাই না, আমি মনোবল পাই। এখন যে বললে আমার হাসি সুন্দর, ভাবছি এখন থেকে দাঁত বের করে হেসে নাস্তা বিক্রি করব। দেখবে সবাই পই পই করে ছুটে আসবে আর আমার নাস্তা কিনে নেবে। মেয়েদের দেখে আরো বেশি হাসবো। শতাব্দী তাহমিদের বাহুতে একটা ঘুষি দিয়ে বলল, তুমি মিষ্টি মশাই থেকে দিন দিন দুষ্টু মশাই হয়ে যাচ্ছ। এখন বাড়ি চলো, আর রাতে মাছ ভাজা করলে আমাকে ডেকো। আমি দেখেছি গায়ক সাহেব মাছ কিনে এনেছে, আমি রাতে তোমাদের সাথে খাবো।
তাহমিদ আর শতাব্দী গল্প করতে করতে তাদের গন্তব্যে যেতে লাগলো। শতাব্দীর কাঁধে ব্যাগ, হাতে তাহমিদের আনা হাঁড়ি, আর তাহমিদের হাতে একটা পলিথিনের ব্যাগ। তারা ঘাসের উপর হাঁটছে, মৃদু বাতাসে আলোড়ন ছড়াচ্ছে। সেই আলোড়নে আলোকিত হয়ে আছে দুটি মানুষ ও তাদের অনুভূতি। আহনাফ বাসায় এসেই জ্যোতিকে দেখে চমকে গেল। জ্যোতি আহনাফকে দেখে মিষ্টি হাসি দিয়ে এগিয়ে এসে বলল, অনেকদিন পর দেখা হয়েছে, কেমন আছো? আহনাফ নির্বিকার ভাব নিয়ে বলল, এখানে কেন এসেছো? জ্যোতি মলিন মুখে বলল, তুমি আমার উপর সবসময় বিরক্ত থাকো কেন বলো তো? কোনো কথারই ঠিকভাবে উত্তর দাও না। আর আমি তো তোমাকে বিরক্ত করি না, মাঝে মাঝে তোমাকে দেখতে আসি, মাঝে মাঝেও আসার দরকার নেই। আহনাফের কথা শুনে তুর্য বলল, কজনের কপাল এত ভালো হয়, আমাদের তো খোঁজ নিতেও কেউ আসে না, আর তুই পেয়েও পাত্তা দিচ্ছিস না। জ্যোতি তুর্যের কথা শুনে বলল, যা সহজে পাওয়া যায় তার মূল্য কেউ বোঝে না। আহনাফ তুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে জ্যোতিকে বলল, আমি সহজ কঠিন কোনোভাবেই তোমাকে চাই না। জ্যোতি আহনাফের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি তো বলিনি আমি তোমাকে চাই, আমি শুধু তোমার সাথে দেখা করতে আসি। তুমি এমন কেন ভাবছো যে আমি তোমাকে চাই? তাহলে কি তুমি আমাকে নিয়ে এভাবে চিন্তা করো? আহনাফ বিরক্ত হয়ে বলল, উফ, আমি প্রচণ্ড। ইমন আহনাফকে থামিয়ে দিয়ে তাকে টেনে একপাশে নিয়ে গেল। তুর্যও সেদিকে গেল। আহনাফ ইমনের হাত ছাড়িয়ে বলল, কোনায় নিয়ে আসলি কেন? ইমন বলল, মেয়েটার দোষটা কোথায় সেটাই বল। মানে? তুর্য বলল, জ্যোতি কি তোর কোনো ক্ষতি করেছিল? না তো। তাহলে তুই ওর উপর এত বিরক্ত কেন? আহনাফ মুখ ঘুরিয়ে বলল, আমি জানি না। জানবি কিভাবে? কোনো কারণই তো নেই। এবার ইমন বলল, অন্তত ওর সাথে বন্ধুত্বটা তো রাখতে আপত্তি নেই। আহনাফকে কিছু বলতে না দিয়ে তুর্য আর ইমন তাকে টেনে জ্যোতির সামনে এনে দাঁড় করালো। জ্যোতি আহনাফের চোখে চোখ রেখে বলল, আমরা একই বয়সী, তাই আমি তোমাকে বুঝি। তুমি যেদিন জেনেছ আমি তোমাকে পছন্দ করি, সেদিন থেকেই আমার কাছ থেকে দূরে থাকছ। কারণ তুমি ভাবছ আমার সাথে বন্ধুত্ব রাখলে আমি সেই বন্ধুত্বটা অন্যদিকে নিয়ে যাব। আর তুমি প্রেম নামক ঝামেলায় জড়াতে চাও না, কারণ তোমার ব্যক্তিগত জীবন অনেক এলোমেলো, তাই না? তুর্য বলল, একদম ঠিক, এটাই তো। আহনাফ চোখ গরম করে তুর্যের দিকে তাকালো। এবার জ্যোতি হাত এগিয়ে দিয়ে বলল, অন্তত আমরা বন্ধু থাকি। আহনাফ কিছুক্ষণ ভেবে হাত এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, আজ থেকে আবার বন্ধুত্ব শুরু করলাম, তবে শুধুই বন্ধু। জ্যোতি মুচকি হাসল। এদিকে অরুণিকাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। সে সকালে উঠে স্কুলের নতুন জামা পরে বসে আছে। শতাব্দীর কাছ থেকে স্কুলের গল্প শোনার পর থেকে তার স্কুলে যাওয়ার আগ্রহ জন্মেছে। হাতে চিরুনি নিয়ে আরাফের সামনে দাঁড়িয়ে অরুণিকা বলল, আমার চুল বেঁধে দাও। আরাফ মুচকি হেসে যত্নের সাথে অরুণিকার চুল বেঁধে দিল। এবার ইবান তার ব্যাগ গুছিয়ে দিল। তাহমিদ অরুণিকার টিফিন তৈরি করে দিল। তারপর অরুণিকা আরাফের হাত ধরে স্কুলে চলে গেল। অরুণিকার স্কুল আরাফদের স্কুলের পাশাপাশি। অরুণিকাকে ক্লাসে বসিয়ে আরাফ বেরিয়ে এলো। এরপর দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। অরুণিকা এদিক ওদিক তাকাচ্ছে, আর সে বাকি বাচ্চাদের দেখাদেখি ব্যাগ থেকে খাতা আর পেন্সিল বের করলো। আরাফ মোবাইলে সে দৃশ্য ধারণ করে মুচকি হাসলো। এদিকে অনেকদিন মাউসিয়াত ইমনের আশেপাশে ঘুরঘুর করেছে, আবার সবকিছু নতুন করে শুরু করার জন্য। তবে ইমন এতদিন তুর্য আর ইবানের জন্য মাউসিয়াতের সাথে কথা বলতে পারছিল না। কিন্তু আজ সায়ন্তনী এসে ইবান আর বাকিদের বোঝায় হয়তো মাউসিয়াত সত্যি পাল্টে গেছে, তাই তারাও মাউসিয়াতকে ক্ষমা করে দেয়। তবে মাউসিয়াত শুধু ক্ষমা পেয়েই সন্তুষ্ট ছিল না, সে ইবান আর ইমনের সাথে আবার বন্ধুত্ব করেই শান্ত হয়েছে। আজ মাউসিয়াত ছুটির পর সায়ন্তনীর কাছে এসে বলল, সায়ন্তনী, আমার কিছু কথা আছে। সায়ন্তনী অবাক কণ্ঠে বলল, কি কথা? ইবান আর ইমন আমার বন্ধু, আর আমি চাই না ওদের সাথে তোর কোনো বন্ধুত্ব থাকুক। এখন তুই আমার বন্ধুদের থেকে দূরে থাকবি। সায়ন্তনী কিছু না বলে চলে গেল। এত বছর পর সে এতগুলো ভালো বন্ধু পেয়েছে, আর সে তাদের ছেড়ে দিবে? না, তা সে করবে না। আর মাউসিয়াতের কথা সে কেন শুনবে? আহনাফের দিকে হাঁ করে তাকিয়ে আছে অরুণিকা। আহনাফ এতক্ষণ জ্যোতির সাথে ভিডিও কলে কথা বলছিল। জ্যোতি হুটহাট আহনাফকে ভিডিও কল দেয়। কল না ধরলে বাসায় চলে আসে।
তাই আহনাফ বাধ্য হয়েই জ্যোতির সাথে কথা বলে। যদিও জ্যোতি দেখতে সুন্দর আর আহনাফকেও ভালোবাসে, এখন তারা বন্ধুও হয়েছে, তবু আহনাফ জ্যোতির ব্যাপারে কোনো আগ্রহ পাচ্ছে না। এদিকে অরুণিকার তাকানো দেখে আহনাফ চোখ ছোট করে তার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? অরুণিকা কোনো উত্তর দিল না। আহনাফ নিজের দিকে ভালোভাবে তাকিয়ে জ্যোতির কাছ থেকে বিদায় নিয়ে অরুণিকাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? অরুণিকা এবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বয়স কম হলেও সে ইদানিং অনেক কিছুই বোঝে। এবার আহনাফ ফোনটা পাশে রেখে অরুণিকাকে টেনে নিজের কাছে আনলো। অরুণিকা এবার আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার কপালের চুলগুলো পেছনে গুজে দিতে দিতে বলল, যার সাথে আমি কথা বলছিলাম ওর নাম জ্যোতি, বুঝেছ? অরুণিকা বলল, জ্যোতিকে? আমার বন্ধু। জানো, আমারও বন্ধু আছে। তাই নাকি? তোমার কটা বন্ধু হয়েছে? অনেকগুলো। তপন আর তীরা আমার সাথে খেলে। তপন আমাকে চকলেট দেয়। আহনাফ ভ্রু কুঁচকে বলল, ও তোমাকে কেন চকলেট দেয়? আমি ওর বন্ধু, তাই। বাইরে কেউ কিছু দিলে খাবে না। আমরা তো তোমার জন্য চকলেট নিয়ে আসি। এখন থেকে বাইরে কিছুই খাবে না, ঠিক আছে? অরুণিকা মাথা নেড়ে বলল, আচ্ছা। এদিকে মাউসিয়া সায়ন্তনীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সায়ন্তনী সেদিকে ভ্রুক্ষেপ না করে ইভানের পাশে বসে পড়া বুঝিয়ে নিচ্ছে। মাউসিয়ার সামনে এগোতেই দেখতে পেল ইমন একা একা বসে ঝিমাচ্ছে। সে ইমনের সামনে এসে তার হাত ধরে তাকে টেনে ক্লাসের বাইরে নিয়ে গেল। ইমন অবাক হয়ে মাউসিয়াতের দিকে তাকিয়ে রইল। মাউসিয়াত ইমনকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোণে এসে দাঁড়ালো। ইমন বলল, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? মাউসিয়াত বলল, ইমন, সায়ন্তনীর সাথে দেখছি অল্প দিনেই তোমাদের বন্ধুত্ব হয়ে গেছে। সারাদিন ও তোমাদের আগে পিছে ঘুরতে থাকে। হ্যাঁ, ও আমাদের নতুন বন্ধু, কিন্তু তুমি ওর সম্পর্কে কতটুকুই বা জানো? যতটুকু জেনেছি অনেক কম জেনেছি। এতেই যদি ভালো বন্ধু হতে পারে, ভেবে দেখো। বেশি জানলে হয়তো প্রেমে পড়ে যাব। ইমনের কথায় মাউসিয়াতের চোখে মুখে আতঙ্ক ভিড় করে উঠল। মাউসিয়াত ইমনের হাত ধরে বলল, তুমি কি আমার চেয়ে বেশি সায়ন্তনীকে পছন্দ করো? ইমন মাউসিয়াতের চোখের দিকে তাকালো। এমনিতেই মাউসিয়াতকে সে পছন্দ করে, কিন্তু ভাই আর বন্ধুদের কথায় সে সিদ্ধান্ত নিয়েছে আপাতত নিজের ভালো লাগাটা প্রকাশ করবে না। কিন্তু এখন মাউসিয়াতের এমন প্রশ্নে সে আবার দুর্বল হয়ে পড়েছে। ইমনকে চুপ করে থাকতে দেখে মাউসিয়াত নিজের চুল টেনে ধরে নিজের গালে নিজেই চড় মারল আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম ইভানের কাছাকাছি যাওয়ার জন্য। ওর কাছ থেকে নোট নিয়ে ওর চেয়ে সুন্দর করে নোট তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি বন্ধুত্ব আর পড়াশোনা দুটোই আলাদা বিষয়। কিন্তু আজ সব বুঝেও কোনো লাভ হচ্ছে না। কেউ আর আমার বন্ধু হতে চায় না। ইমন মাউসিয়াতের পাশে বসে তার হাত ধরে বলল, আমি তোমার বন্ধু হব মাউসিয়াত, ভালো বন্ধু হব। মাউসিয়াত অশ্রুভেজা চোখে ইমনের দিকে তাকিয়ে বলল, তাহলে সায়ন্তনী আমাদের বন্ধুদের মাঝখানে কেন এসেছে? ও আমাদের বন্ধুদের মাঝখানে আসেনি, বরং ও ইভান, আরাফ, তুর্য, তাহমিদ আর আহনাফকে বলেছে সব ভুলে গিয়ে আমরা যাতে সবাই বন্ধু হয়ে থাকি। বাকিরা তাই তোমার সাথে সহজ হয়েছে। ওদিন তুমি যা করেছিলে তা কারোই পছন্দ হয়নি। হ্যাঁ, তুমি ভুল করেছ, এটা এখন আমরা সবাই বুঝেছি, তুমিও বুঝেছ, আর এটা বোঝাতে সাহায্য করেছে সায়ন্তনী। মাউসিয়াত ইমনের উপর ক্ষিপ্ত হয়ে বলল, সায়ন্তনী, 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 এই নাম ছাড়া আর কোনো নাম নেই? আমি সোজাসাপটা বলে দিচ্ছি, ওই মেয়েটাকে আমি বন্ধু মনে করি না, আর আমার বন্ধুও ওর বন্ধু হতে পারবে না। ইমন ভ্রু কুঁচকে বলল, মাউসিয়াত, আমরা এখন বড় হচ্ছি, আর তুমি বাচ্চাদের মতো আবদার করছো? মাউসিয়াত অভিমানী কণ্ঠে বলল, যাও, কথা বলবো না তোমার সাথে। আমি কারোর সাথেই কথা বলবো না। মাউসিয়াত হন হন করে ক্লাসে গিয়ে একা একা এক পাশে বসে পড়ল। পুরো ক্লাস সে নীরব চোখের জল ফেলেছে। মাউসিয়াতের অভ্যাস, তার ভালো লাগার কোনো জিনিস বা মানুষকে সে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারে না। মাউসিয়াতের পরিবার তার বাবা মিরাজ হাসান ও তার বাবার স্ত্রী তিশা হাসানকে নিয়ে। মাউসিয়াতের জন্মের সময় তার মা মারা যায়। তার বাবা কয়েক মাস পর মাউসিয়াতের জন্য তৃষাকে বিয়ে করেন। তৃষা মিরাজের ক্লাসের বান্ধবী ছিলেন। তিনি কখনোই মা হতে পারবেন না, আর তিনি মাউসিয়াতকে অনেক বেশি ভালোবাসেন। বাবার চেয়ে বেশি সৎ মাই মাউসিয়াতকে বেশি ভালোবাসে।
অতি ভালোবাসা পাওয়ায় সে অতিরিক্ত জেদি চরিত্রের হয়ে যায়। তার যখনই যা প্রয়োজন হয় তখনই সে ইচ্ছে পূরণ হয়ে যায়। তাই সে কারো কাছে হারতে পছন্দ করে না। যে কোনো ব্যাপারে তার জেদ থাকে, তা হোক বন্ধু তৈরি করা বা কোনো বস্তুগত জিনিসের প্রতি। এর জন্য মাউসিয়াতের চেয়ে তার বাবা মার অপরাধটাই বেশি। কারণ সন্তানরা যা চায় তার সাথে সাথে তাদের দেওয়া উচিত নয়, মাঝে মাঝে না দেওয়াই ভালো। তখনই তারা সব পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। কয়েকদিন পর সন্ধ্যায় অরুণিকা তার স্কুল ব্যাগটা মুখের সামনে ধরে আরাফের সামনে এসে দাঁড়ালো। আরাফ তখন পড়তে বসেছিল। আরাফ মাথা বাঁকিয়ে ব্যাগের পেছনে অরুণিকাকে দেখতে যাবে, তখনই অরুণিকা আবার ব্যাগটা সামনে এনে ধরল। আরাফ অরুণিকার হাবভাব বুঝতে পারল না। সে আবার পড়ায় মনোযোগ দিল। তখনই অরুণিকা ব্যাগটা সরিয়ে আরাফের দিকে তাকালো। আরাফ মুখে কলম পুরে অরুণিকার দিকে ভ্রু কুঁচকে তাকালো। অরুণিকা মিষ্টি হাসি দিয়ে ব্যাগটা থেকে একটা ড্রয়িং খাতা বের করে আরাফের সামনে রাখলো। আরাফ খাতাটা উল্টে দেখল সে বৃত্ত আর ত্রিভুজ রং করেছে। আরাফ বলল, অনেক সুন্দর হয়েছে। অরুণিকা পাতা উল্টে বলল, দেখো আমি আজ অনেক ড্রয়িং করেছি। অরুণিকা আরাফের কোলে উঠে বসল। আরাফ বলল, অরু, আমি এখন পড়ব, তুমি ওপাশে ড্রয়িং করো। অরুণিকা কথা শুনল না। সে আরাফের কোলে বসেই ড্রয়িং খাতায় আঁকা ছবির উপর পেন্সিল চালাতে লাগলো। আরাফ তাকে কোলে নিয়ে পাশে বই খুলে বসে আছে। অরুণিকা একটু পরপরই আরাফকে তার আঁকা ছবি দেখাচ্ছে, যার কারণে আরাফ পড়ায় মনোযোগ দিতে পারছিল না। বাকিরাও পড়তে বসেছিল, তাই এই মুহূর্তে সবাই ব্যস্ত। 2 দিন পর তাদের দ্বাদশ শ্রেণীর সাময়িক পরীক্ষা। আরাফ অরুণিকাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, অরু, আমার পড়তে হবে, তুমিও পড়ো, আমিও পড়ি। অরুণিকা ড্রয়িং খাতা নিয়ে আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তুর্যের কাছে গেল। তুর্য কানে হেডফোন গুঁজে গান শুনে শুনে অঙ্ক করছে। অরুণিকা পাশে এসে বসতেই সে মুচকি হাসল। অরুণিকা এবার তুর্যকে তার ড্রয়িং দেখালো। তুর্য হাতের ইশারায় বোঝালো সুন্দর হয়েছে। তারপর নিজের কাজে মনোযোগ দিল। অরুণিকা অনেকবার তাকে বিভিন্ন প্রশ্ন করে গেল, কিন্তু তুর্য কোনো উত্তর দিল না, কারণ সে গানের শব্দে কিছুই শুনেনি। এবার অরুণিকা তুর্যের মনোযোগ না পেয়ে তাহমিদের কাছে গেল। তাহমিদও অরুণিকার দিকে তাকালো না, সে কানে হাত দিয়ে পড়ছে। এবার অরুণিকা ইমনের কাছে গেল। ইমন কিছুক্ষণ অরুণিকার ড্রয়িং খাতা ঘাঁটল, তারপর বলল, অরুণিকা, এবার আমি পড়ব, এখন যাও। অরুণিকা ইবানের দিকে কিছুক্ষণ তাকালো। সে ইবানের কাছে এমনিতেই যায় না, কারণ ইবান কোনো কারণ ছাড়াই তাকে বকাবকি করে। তাই অরুণিকা আহনাফের কাছে গেল। আহনাফের মেজাজ এমনিতেই চটে আছে। অরুণিকা তার পাশে এসে মিষ্টি হেসে বলল, আহনাফ, আমার ড্রয়িং দেখবে? আমি এঁকেছি। আহনাফ শীতল কণ্ঠে বলল, না, আমি এখন ব্যস্ত আছি। অরুণিকা আবার বলল, দেখো না, একটু করে দেখো, টিচার আমাকে গুড দিয়েছে, দেখো। আহনাফ ড্রয়িং খাতাটা অরুণিকার হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে মারল। ভয়ে অরুণিকার মুখ শুকিয়ে গেল। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, এমনিতেই ওই জ্যোতির জ্বালায় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এদিকে একটু শান্তিতে যে পড়বো সে উপায় নেই। এই মেয়ে এসে বিরক্ত করছে, যাও এখান থেকে। আরাফ আর তাহমিদ অরুণিকার দিকে তাকালো। ইমন আবার বইয়ে মনোযোগ দিল। ইবান তো তাকালোও না। তুর্য হেডফোন গুঁজেছিল, তাই কিছু শোনেনি। আরাফ চেয়ার ছেড়ে উঠে অরুণিকার ড্রয়িং খাতা তুলে আহনাফকে বলল, এভাবে বকছিস কেন ওকে? আহনাফ রাগী কণ্ঠে বলল, তুই সামলা ওকে, আমার মেজাজ ঠিক নেই, আমার সাথে কথা বলিস না। আরাফ অরুণিকাকে একপাশে বসিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, আমাদের পরীক্ষা, তুমি ড্রয়িং করো, আমরা পরে দেখব। আরাফ আবার নিজের পড়ায় ডুবে গেল। এদিকে অরুণিকা স্থির হয়ে বসে আছে। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে হাতের উল্টো পিঠ দিয়ে সেই জল মুছে নিচ্ছে, কিন্তু বাঁধনহারা জল যেন আজকে থামছেই না। বাবা মা কাউকেই তার মনে পড়ছে না। সবার ছবি দেখলেই সে চেনে, কিন্তু অরুণিকা তাদের অনুভব করতে পারছে না, কারণ তার অনুভব সব 6 জনকে ঘিরেই। তারা বকলেই সে কষ্ট পায়, তাদের কাছেই তার সব আবদার। তাদের দূরে যাওয়ায় তাকে বেশি আঘাত করে। তবে আঘাত, দূরে যাওয়া, এসব অনুভূতি অরুণিকা বুঝে না। তার কাছে 3টি শব্দই পরিচিত, আদর, অভিমান আর বকা। সে বকা খেয়েই অভিমান করে, আবার আদর করলে সব ভুলে যায়।
এদিকে অরুণিকার ফুপানোর শব্দ বাড়তে লাগলো। এবার সে মুখে হাত দিয়ে কাঁদছে। তুর্য ছাড়া বাকি 5 জন অরুণিকার দিকে তাকালো। আরাফ আর তাহমিদ দৌড়ে তার কাছে গেল। আরাফ কাছে আসতেই অরুণিকা তার কাছ থেকে দূরত্ব রেখে পিছিয়ে গেল। আহনাফ, ইমন আর ইবানও উঠে এলো। তুর্য সবাইকে উঠতে দেখে কান থেকে হেডফোন নামালো। অরুণিকাকে কাঁদতে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ল। তাহমিদ অরুণিকার দিকে হাত এগিয়ে দিতেই অরুণিকা এক ঝটকায় হাত সরিয়ে দিল। আহনাফ নিজের রাগ নিয়ন্ত্রণ করে অরুণিকাকে বলল, সরি অরু। অরুণিকা মুখ ঘুরিয়ে নিল। আহনাফ অরুণিকার হাত ধরতেই সে আহনাফের হাতে খামচি দিয়ে বলল, আমি তোমার সাথে কখনো কথা বলবো না। কথাটি বলতে বলতেই অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য অরুণিকার কাছে এসে বলল, টুইঙ্কেল, তুমি আর কান্না করো না। আমি এখন তোমার সব ড্রয়িং দেখব। না, আমি কাউকে আমার ড্রয়িং দেখাবো না, শুধু বাঁধনকে দেখাবো। ও আমার সব ড্রয়িং দেখবে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, বাঁধন আমাকে ভালোবাসে। ইবান ভ্রু কুঁচকে বলল, এখানে বাঁধন কেন এলো? আহনাফ কান ধরে বলল, আমি কান ধরে উঠবোস করছি, তুমি 10 পর্যন্ত গুনতে থাকো। ইবান ছাড়া বাকিরাও কান ধরল। অরুণিকা ইবানের দিকে তাকিয়ে বলল, ও কান ধরেনি। ইবান চোখ ছোট করে তাকালো। আরাফ চোখের ইশারায় তাকে অরুণিকার কথা রাখতে বলল। সেও এবার কান ধরে উঠবোস করতে শুরু করলো আর অরুণিকা গুনতে লাগলো। শেষমেশ অরুণিকার মুখে হাসি ফুটলো। এবার ইবান অরুণিকার ড্রয়িং দেখতে বসলো। বাকিরা আবার পড়তে বসে গেল।